তো আমরা শুরু করি যে আমরা আসলে ডিসকাস করতেছিলাম কি এনার্জি ব্যান্ড, রাইট? এনার্জি ব্যান্ড থিওরিতে আমরা দেখছি কি আমাদের তিনটা ফান্ডামেন্টাল পয়েন্ট আছে, রাইট? দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যাবাউট, তোমার লেখা কি পড়া যাচ্ছে? এনার্জি ব্যান্ড থিওরি জি স্যার, পড়া যাচ্ছে। কিছু বোঝা না গেলে তোমরা কাইন্ডলি আমাকে জানাবে, ঠিক আছে? তো আমরা পড়ে আসছি যে আমাদের এনার্জি ব্যান্ড থিওরিটা তিনটা পার্টে বিভক্ত, রাইট? কে কে বলতে পারবে প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল কি আমাদের অ্যালাউড স্টেটস, রাইট? আমি জাস্ট একটু রিক্যাপ করতেছি যেহেতু অনেকদিন হয়ে গেছে। এবং সেকেন্ডটা কি ছিল? ডিস্ট্রিবিউশন অফ allowed states. লেখা কি পড়া যাচ্ছে? জি স্যার, পড়া যাচ্ছে। আচ্ছা, এবং থার্ড পার্ট যেটা ছিল আমাদের সেটা কি ছিল? তো আমি বলবো যে তোমরাও কাইন্ডলি খাতা কলম নিয়ে বসো আমার সাথে সাথে, তাহলে তোমরা আগাইতে পারবা, কেমন? তো আমাদের এনার্জি ব্যান্ড থিওরির তিনটা পার্ট ছিল, এনার্জি স্টেটস, ডিস্ট্রিবিউশন অফ এনার্জি স্টেটস, লাস্টটা কি ছিল বলো? আন্ডার ইকুইলিব্রিয়াম what fraction of the states are occupied, right? So occupation, এটাকে যদি শর্টে বলি তাহলে বলবো যে occupation of energy states এরকম ছিল। তো এই তিনটা পার্ট আমরা ডিসকাস করছি, রাইট? তো আমরা প্রথম পার্ট এটা আমাদের অলরেডি ডিসকাস হয়ে গেছে। তো আমরা দেখছি আমাদের এই অ্যালাউড স্টেটস এর যে ডেসক্রিপশন এক নাম্বার, এখান থেকে আমরা কি পাইছি? আমরা নর্মাল যে ব্যান্ড এনার্জি ব্যান্ড মডেল, রাইট, সেইটার একটা আমরা আইডিয়া পাইছি। আমাদের এক নাম্বার থেকে আমরা এনার্জি ব্যান্ড মডেল যেটা ছিল আমাদের, যে এরকম ব্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, তারপরে ভ্যালেন্স ব্যান্ড, বটম অফ ভ্যালেন্স ব্যান্ড, টপ অফ দ্য কন্ডাকশন ব্যান্ড, রাইট? এবং এর মাঝখানে এটুকু হচ্ছে আমাদের ইজি, এখানে হচ্ছে আমাদের ই নট, যেটা হচ্ছে দ্য এনার্জি ওয়াইল our electron moves out of the crystal, right? So the basic allowed state আমাদের এই অপারেশনের এটা দিছে। তোমাদের খেয়াল আছে কিনা আমরা ডায়াগ্রাম ড্র করছিলাম যে এভাবে দুইটা পার্টে স্প্লিট হয়ে যাচ্ছে আমাদের এনার্জি ব্যান্ডটা, মনে আছে তোমাদের? জি স্যার। হ্যাঁ, খেয়াল আছে? জি স্যার, মনে আছে। তো এখান এই আইডিয়াগুলো আমরা পাইছিলাম। লেখা যদি ক্লিয়ার না হয় তোমরা কাইন্ডলি আমাকে জানাবা, ঠিক আছে? কারণ আমি আসলে বুঝতেছি না এখানে কেমন আসতেছে। ওকে, স্যার ক্লিয়ারই আসতেছে। আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এনার্জি ব্যান্ড থিওরি। আর সেকেন্ড পয়েন্টে আমরা যেটা দেখছিলাম যে ডিস্ট্রিবিউশন অফ অ্যালাউড স্টেটস, সেকেন্ড পয়েন্টে আমরা ডিস্ট্রিবিউশন দেখছিলাম কি আমাদের ডিস্ট্রিবিউশনটা কেমন হয়, রাইট? ডিস্ট্রিবিউশন আমরা দেখছি যে আমাদের এরকম একটা প্যারাবোলিক শেপের ডিস্ট্রিবিউশন হয় বেস ব্যান্ড থেকে আমাদের, পেনটা চেঞ্জ করি, এই পেনটা একটু ডিস্টার্ব করছে। আমাদের ভ্যালেন্স ব্যান্ড থেকে আমাদের বেস ব্যান্ড পর্যন্ত এরকম একটা প্যারাবোলিক শেপ আছে, রাইট? এবং আমরা দেখছি কি আমাদের কন্ডাকশন থেকে টপ অফ দা কন্ডাকশনেও এরকম একটা প্যারাবোলিক শেপ আসে। বাট আমরা বলছি আমরা এই যে এজ নিয়ে কাজ করছি, এখানে কমপ্লিকেটেড, এই পোর্শনটুকু খুবই কমপ্লিকেটেড। সো আমরা এটার উপর ফোকাস করি না, জাস্ট এজে এরকম একটা কন্ডাকশন ব্যান্ড আছে, সেখান থেকে আমরা কিন্তু এনই একটা ডিনোটেশন নিয়েও কথা বলছি, তোমাদের খেয়াল আছে কিনা মনে করে। এবং থার্ড পার্টে যেটা ছিল আমাদের হোয়াট ফ্র্যাকশন অফ দ্য স্টেটস আর অকুপাইড। তো থার্ড পার্টে এসে আমরা যেটা করছি যে থার্ড পার্টে আমরা ওই যে আমাদের ফার্মি ডিস্ট্রিবিউশন ফাংশন, যেটা তোমাদের খেয়াল আছে কিনা 1/1 প্লাস এক্সপোনেনশিয়াল ই মাইনাস ইএফ ডিভাইডেড বাই কেটি, এরকম একটা ইকুয়েশন আমরা তারপর ইকুয়েশন থেকে আসলে থার্ড পোর্শন যেটা অকুপেশন অফ এনার্জিটা এক্সপ্লেন করা হয়। এবং এখান থেকে আমরা যে গ্রাফটা দেখছি আমরা আমরা এখানে যে গ্রাফটা দেখছি আমাদের এরকম একটা গ্রাফ ছিল আমাদের, রাইট? যে আমাদের এই বরাবর যদি আমি এনার্জি নেই এবং লেট মি জাস্ট জুম ইন,
তোমাদের দেখতেছি এই বরাবর যদি আমি এনার্জি নেই এবং এই বরাবর হচ্ছে আমাদের এই ফাংশন অফ ই কমা টি, তাহলে আমরা দেখছি আমাদের গ্রাফ কি হয়। এট আমাদের এখানে যদি আমরা ফাংশন অফ ই কমা টি, এটা হচ্ছে হাফ, এটা 1, তাহলে আমরা দেখছি যে আমরা এরকম একটা গ্রাফ পাই, রাইট? দিস ইজ আইডিয়াল, এবং আমাদের প্র্যাকটিক্যাল কেসে এইরকম একটা কার্ভ আসে, রাইট? এবং আমরা যদি টেম্পারেচার বাড়াই, সে দিস ইজ T1, এবং আমরা যদি এটাও ডিসকাস করা হয়েছে না, দিস ইজ T2, এই কার্ভটা ডিসকাস করা হয়েছে। কেউ কিছু বলে না কেন? হ্যাঁ, এটাও আমরা ডিসকাস করেছি। ফয়সাল, এটা ডিসকাস করা হয় নাই? জি স্যার দেখাইছিলেন। হ্যাঁ, ঠিক আছে। তো এখন আমরা এই হচ্ছে আমাদের সোফার যা ডিসকাস হচ্ছে। তো আজকে এখন আমরা যেটা নিয়ে যেতে, হ্যাঁ বল। হুম, কোনটা? এই যে T1 T2। T2 হচ্ছে T1 এর এক্সপ্লেনেশনে T2 আসতেছে। T2 হচ্ছে একটা টেম্পারেচার যেটা হচ্ছে গ্রেটার দেন T1। এখন তাই যদি হয় তাহলে দেখো T1 টেম্পারেচারে কি হচ্ছে আমাদের, এই বরাবর আমরা বলতেছি কি, দিস ওয়ান ইজ দ্য ফার্মি লেভেল, রাইট? সো above Fermi level, the probability of finding an electron will increase with the increase in temperature, right? So আমাদের দেখো এখানে কি, আমাদের ভ্যালু ইনক্রিজ হয়েছে এবং এখানে কি ভ্যালু ডিক্রিজ হয়েছে। আমরা কি জানি ফার্মি নিচে কি থাকে, ভ্যালেন্স ব্যান্ড ইজ বিলো ফার্মি লেভেল and conduction is above Fermi level. So we see that the value above Fermi level is increasing and the value below Fermi level is decreasing. এটাই তো এখানে দেখো আমাদের গ্রাফ আইডিয়াল যেটা ছিল সেখান থেকে এখানে কি ভ্যালু কমে গেছে, এটার আগেরটার চেয়েও কমে গেছে। কেন কমে গেছে? কারণ টেম্পারেচার বাড়ানো হয়েছে আরো। দিস ওয়ান ইজ ফর T2, T2 তে টেম্পারেচার আরো বাড়ানো হয়েছে। টেম্পারেচার আরো বাড়ালে কি হবে, ইলেকট্রন আরো বেশি কন্ডাকশন ব্যান্ডে যাবে। এবং এই কার্ভটা কি FET, এটাকে কি বলা হয়, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনও বলা হয়। মানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন এট এনি এনার্জি E can be given as equation FET, ঠিক আছে? তো এটাকে বলা যায় যে প্রবাবিলিটি, দাঁড়াও একটু আমি জুম আউট করি, এটাকে বলা যায় যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, ঠিক আছে? প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন হচ্ছে FET। তো এটা এই T1 এর এক্সপ্লেনেশন যেটা ওখান থেকেই আমাদের T2 আসছে। ওকে, ঠিক আছে। তো আমরা এখন নেক্সট টপিকে যাব। তো আরো কোনো কোশ্চেন আছে তোমার মুসাদ্দেক? ওকে, সো আমরা এখন যেটা এক্সপ্লেন করব সেটা হচ্ছে আমাদের হোয়াট ইজ দ্য আমরা কি দেখতে পারতেছো ক্লিয়ারলি? জি স্যার। So now we are going to explain what is the physical significance, right? Physical significance of Fermi level EF, right? We have been using EF for some time now. So now we are going to focus on what is the physical significance. I mean, what do we understand by EF? And we are going to ultimately derive an expression for EF. Okay, we will derive an expression for intrinsic material, all right? And we are going to explain a graph. Remember we had a graph like this. Sorry, remember we had a graph like this. এখানে আমাদের Ni ছিল, এখানে কি ছিল 1000/T, and we saw that for different material, remember this graph, একেবারে শুরুর দিকে জি স্যার। জি স্যার। মনে আছে?
for silicon, for Silicon. germanium, etc. So we are going to explain this graph, and we are going to derive an expression for this Fermi level EA. All right. Okay, so let's move on. প্রথমে যেটা আমরা বলতেছি যে physical significance of EF. Alright? আমি তোমাদের যেটা বলছি তোমরা সবাই একটু কাইন্ডলি খাতার পত্র সামনে নিয়ে বসো, তাহলে আসলে তোমাদের সুবিধা হবে। কেমন? ঠিক আছে, সবার সামনে খাতা আছে? জি স্যার। আচ্ছা, সো আমরা যেটা এক্সপ্লেইন করব যে ফিজিক্যাল সিগনিফিকেন্স, কোন কালারটা দিলে সব থেকে বেশি ক্লিয়ার লাগে, নীল, লাল নাকি কালোটা তো ডিস্টার্ব দিচ্ছে? নীলটা মেবি। নীলটা বেটার? আচ্ছা ঠিক আছে, সো আমি নীলটা ইউজ করতেছি। আচ্ছা, সো ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ ইএফ, দ্য ফার্স্ট, প্রথমে আমরা ডেফিনেশনে যাই। ডেফিনেশনটা কি? ডেফিনেশন হচ্ছে EF is energy state, such an energy state below which all allowed levels are occupied and above which all allowed states are unoccupied at t equals to 0. ঠিক আছে, কত বলতে পারি এটা হচ্ছে এমন একটা এনার্জি লেভেল, যে এনার্জি below which all allowed আমি একটু ক্যামেরাটাকে হাতার উপর পুরোপুরি নিয়ে আসি, তাহলে সুবিধা হবে। একটু হোল্ড করো তোমরা, একটা ভালো পজিশনে নিয়ে যাও, তোমাদের দেখতে সুবিধা হবে এবং আমারও লিখতে সুবিধা হবে। তোমরা কি দেখতেছো? জি স্যার। স্যার সব দেখা যাচ্ছে না, কেটে যাচ্ছে স্যার। কেটে যাচ্ছে? আমি সব দেখাতে চাচ্ছি না, সবটা যাতে নিয়ে আসতে পারে এই জন্য এটা করতেছি। এখন আসে না সব? দেখো তো এখন সব আছে। আমি আরেকটু জুম করলে বোধহয় বেটার হয়, এত বাজে অবস্থা। এখন সবটা আসছে না? জি স্যার, সবটা আছে। ঠিক আছে, তো আমরা যেটা যে এনার্জি বিলো হুইচ অল অ্যালাউড states, energy below which all allowed states are occupied and আরেকটা কি বললাম, occupied and above which all allowed states unoccupied. So this is the definition. At t equals to 0, most important thing, the temperature 0 Kelvin. 0 Kelvin মানে কি? যখন কোনো এক্সটার্নাল এক্সাইটেশন, এক্সটার্নাল না, যখন কোনো থার্মাল ভাইব্রেশন নাই, রাইট? ইকুয়ালস টু 0 মানে কি? আমার কোনো থার্মাল ভাইব্রেশন বা থার্মাল অ্যাজিটেশন নাই, তখনকার কেস হচ্ছে আমার এরকম। আন্ডারস্টুড? ডেফিনেশন অনুযায়ী আমরা কি বুঝতেছি? ফার্মি লেভেল হচ্ছে এমন একটা লেভেল যেটার নিচে t equals to 0, তার মানে যখন কোনো টেম্পারেচার নাই, মানে থার্মাল অ্যাজিটেশন নাই, তখন অ্যালাউড যত স্টেট আছে সব ইলেকট্রন দ্বারা ফিল আপ থাকবে, এবং এর উপরে অ্যালাউড যত স্টেট আছে সব ইলেকট্রন দ্বারা ফিল আপ থাকবে না খালি থাকবে? খালি থাকবে। খালি থাকবে। আচ্ছা, এন্ড সেকেন্ড পয়েন্ট আমরা অলরেডি সেটা জানি বাই ডেফিনেশন, যে সেকেন্ড পয়েন্ট আমাদের যেটা, আমাদের সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে এনার্জি at which exactly
half of the available states are occupied for T is greater than 0 Kelvin. এবং এটা আমরা কিন্তু অলরেডি দেখছি যে আমরা যখন গ্রাফটা দেখছি আমাদের গ্রাফটাই দেখছি যে আমাদের অলওয়েজ এখানে কি হাফ ছিল, রাইট? এবং আমাদের প্রত্যেকটা গ্রাফ কিন্তু কি হাফ হয়ে গেছে, রাইট? আমরা যদি ইনক্রিজ করি সেটাও কি এই হাফ হয়ে গেছে, তাই না? জি স্যার। তো আমাদের টি গ্রেটার দেন 0 কেলভিনে অলওয়েজ হাফ হবে, কারণ কি আমাদের ইকুয়েশনটা কি 1/1 প্লাস এক্সপোনেনশিয়াল ই মাইনাস ইএফ বাই কেটি, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, রাইট? তো এখানে আমরা যদি এই এটা হচ্ছে কত ই এনার্জির জন্য ইকুয়েশন, তো আমরা ইএফ এর জন্য বের করলে এখানে ইএফ বসতেছে, সো আলটিমেটলি এটা কি আসতেছে 1/1 প্লাস এক্সপোনেনশিয়াল 0 হুইচ ইজ 1, সো আমরা অলওয়েজ কিন্তু হাফ পাচ্ছি, রাইট? টি গ্রেটার দেন 0 তে এখানে অটোমেটিক্যালি এক্সপোনেনশিয়াল 0 আসতেছে, টি এর ভ্যালু কত সেটার উপর আর ডিপেন্ডেন্ট না, তো যে কোনো টি এর জন্য আদার দেন 0 হলে অবশ্যই ইনফিনিটি হয়ে যায়, সেটা অন্য বিষয়, বাট আদার দেন 0 আমাদের এরকম আসতেছে কিনা সবসময় হাফ আসতেছে, রাইট? সো জি স্যার। ফার্মি লেভেল হচ্ছে সেই লেভেল, ডেফিনেশন গেল, এবং এখানে হচ্ছে এক্স্যাক্টলি হাফ অফ দ্য সরি হ্যাঁ এক্সপোনেনশিয়াল 0 মানে তো 1, তো আমাদের ইকুয়েশন 1 প্লাস 1 না, সো তো হাফ। তো কোশ্চেনটা বুঝি নাই। স্যার ওই টি এর মান 0 হলে কি হতে পারে? টি এর মান 0 হলে সেটা তো আমরা এখানে মানে টি এর মান 0 হলে তখন ইনফাইনাইট হবে না, আর এক্সপোনেনশিয়াল ইনফিনিটি কত বলো? ইনফিনিটি। ইনফিনিটি। তো 1/ইনফিনিটি তখন 0 আসতেছে, হ্যাঁ। তো আমাদের টি ইকুয়ালস টু 0 তে 0 আসে, এবং সেটাও আমরা এখানে দেখছি, রাইট? টি ইকুয়ালস টু 0 তে আমাদের এখানে 0 থাকতেছে, এগুলো আমরা অলরেডি ডিসকাস করে আসছি। এনিওয়ে, সো আমাদের এইটা গেল সেকেন্ড পয়েন্ট। এখন আমাদের যে ইকুয়েশন যেটা আছে, ইকুয়েশনটা আমি আবারও এখানে লিখি, এই ইকুয়েশনটা আমাদের বারবার লাগবে যে ই কমা টি, মানে এটা হচ্ছে আমাদের probability density function. This is a function of energy and function of time. এটা কি 1/1 plus exponential e minus ef by kt. Okay, this is the equation. এটাকে আবার ডিফাইন করা যায় কিভাবে? The probability of finding an electron at any energy E can be described using an equation, and this is that equation. মানে আমি বলতে পারি this equation represents probability of finding an electron at any energy E. We can write this equation as such. Alright. এখন এই ইকুয়েশনের একটা অ্যাপ্রক্সিমেশন আছে যেটাকে বলা হয় বোল্টজম্যান অ্যাপ্রক্সিমেশন অফ প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। বোল্টজম্যান অ্যাপ্রক্সিমেশনটা কি সেটা আমরা এখন দেখব। এই ইকুয়েশনে এই যে এই ইকুয়েশনটা দেখতেছো, এই ইকুয়েশনের বোল্টজম্যান অ্যাপ্রক্সিমেশন। ওকে, so we are going to try Boltzmann আমি কোনো সুইটেবল প্লেস পাইলাম না এটা বসানো, যাতে লেখা কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, না বোঝা গেলে আমাকে কাইন্ডলি জানাবা, ঠিক আছে? আমি সেটাতে এখান থেকে বুঝতেছি না আসলে এটা কি হচ্ছে। ঠিক আছে, আমরা বোল্টজম্যান অ্যাপ্রক্সিমেশন অফ প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, ঠিক আছে? অথবা এটার আরেকটা নাম আছে যেটা বেশ কনভিনিয়েন্ট, সেটা হচ্ছে তোমরা এটা পরেও আসছো, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা লেস ইউজ, মোর ইউজ যেটা যে ফার্মি ডাইরাক ডিস্ট্রিবিউশন ফাংশন। ফার্মি ডাইরাক ডিস্ট্রিবিউশন ফাংশন।
ঠিক আছে, ফার্মি ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন ফাংশন হিসেবে বেশি পরিচিত। সো আমরাও সেটাই ইউজ করি। ঠিক আছে, আমরা কম পরিচিত জিনিসে কেন যাব। ওকে, তো আমাদের ফার্মি ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন ফাংশন, এটা নিয়ে আমরা যে বোলজম্যান অ্যাপ্রক্সিমেশন অফ ফার্মি ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন ফাংশন, আমরা ইকুয়েশনটা কি জানি। আমি ইকুয়েশনটা আবারও লিখতেছি, বারবার লেখায় তোমাদের মনে যদি থাকে যে ফাংশন অফ ই এন্ড টি 1/1 প্লাস এক্সপোনেনশিয়াল ই মাইনাস ইএফ ডিভাইডেড বাই কেটি, এই হচ্ছে আমাদের ফার্মি ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন ফাংশন, সেই ইকুয়েশন। ওকে, এখন আমাদের বোলজম্যান কনস্ট্যান্টে যে অ্যাপ্রক্সিমেশনটা ধরা হয়, দুই ধরনের অ্যাপ্রক্সিমেশন ধরা হয়, দুইটা কেস। যখন আমার ই মাইনাস ইএফ বাই কেটি ইজ গ্রেটার দেন 3 or E minus EF by KT is less than -3, দুইটা কেসের জন্য কনসিডার করতে, ঠিক আছে। এখন দেখো, যখন হচ্ছে E minus EF is greater than 3, that means যখন এই কেসটা কনসিডার করতেছি, এই কেস যখন কনসিডার করি, this is greater than 3 KT, রাইট? আচ্ছা, এখন তাহলে কি হয় দেখো, 3 KT থেকে যদি বড় হয়, তাহলে এই ইকুয়েশনের এই টার্মটা যখন ই মাইনাস ইএফ ইজ গ্রেটার দেন 3 কেটি, এই ইকুয়েশনের এই এক্সপোনেনশিয়াল টার্মটা অনেক বড় হয়ে যায়, রাইট? এক্সপোনেনশিয়াল দেখো এখানে হইতেছে 3 কেটির থেকে বড়, রাইট? নিচে আছে কত? কেটি, তার মানে এক্সপোনেনশিয়াল 3 এর থেকে বড়। এক্সপোনেনশিয়াল 3 এর থেকে বড় মানে কিন্তু মোটামুটি একটা ভালো ভ্যালু, এবং সেই ভ্যালুটা আমার এই 1 এর থেকে অনেক বড় হয়ে যায়। তো সহজ কথা, একদম সিম্পলি, এই অ্যাপ্রক্সিমেশনের ক্ষেত্রে এই 1 ইনসিগনিফিক্যান্ট, এই 1 ইনসিগনিফিক্যান্ট হলে তখন কি আমার এফ, এটাকে বোলজম্যান অ্যাপ্রক্সিমেশনের জন্য বি দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, ই কমা টি ইজ ইকুয়ালস টু এক্সপোনেনশিয়াল, তখন কি মাইনাস ই মাইনাস ইএফ বাই কেটি। এটা বুঝলা? জি স্যার, উপরে উঠে গেছে। হ্যাঁ, উপরে জাস্ট উঠে গেছে, আর কিছু। এটা ঠিক আছে, এই হচ্ছে আমাদের বোলজম্যান অ্যাপ্রক্সিমেশন ফর দ্য ফার্স্ট ওয়ান। সেকেন্ড কেসে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কেস, এটা হচ্ছে ফার্স্ট কেস। সেকেন্ড কেসে কি করি আমরা, আমাদের কেস যখন মানে কেস নাম্বার 2, সেকেন্ড কেসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের এই দেখো, এটা হচ্ছে কি লেস দেন -3, তার মানে হচ্ছে ই মাইনাস ইএফ ইজ লেস দেন -3 কে টি। এই সিচুয়েশনে আমাদের এই ইকুয়েশন আছে, বাট আমাদের, আচ্ছা তোমাদের আমি বীজগণিতের একটা কনসেপ্ট বলি। বীজগণিতে একটা কনসেপ্ট আছে যে 1/1 প্লাস এক্স, ঠিক আছে। এখানে এক্স যদি অনেক ছোট হয়, এই ক্ষেত্রে কি ছিল দেখো তো, এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে কি আমার এই টার্মটা অনেক বড় ছিল, রাইট? এই জি স্যার। 1 এর তুলনায় এই টার্মটা অনেক বড় ছিল, যার জন্য 1 কে অমিট করে আমরা এইভাবে লিখে ফেলছি, রাইট? এটা ছিল প্রথম কেস। বাট আমরা বীজগণিতের একটা ফর্মুলা থেকে জানি যে এক্স যদি অনেক ছোট হয়, এটাকে আমরা 1 মাইনাস এক্স লিখতে পারি। তোমরা যখন ধারার অঙ্ক করছো তখন কিন্তু এই অ্যাপ্রক্সিমেশনটা আমরা ইউজ করছি, তোমাদের মনে আছে? যে এক্স এর ভ্যালু যদি 1 এর থেকে খুব ছোট হয়, তখন আমরা 1/1 প্লাস এক্স কে 1 মাইনাস এক্স আকারে রিপ্রেজেন্ট করি। সেম কেসটা আমরা এখানে করব, যে এখানে 1 এর থেকে অনেক বড় ছিল, বাট আমি যখন এইটা ইউজ করতেছি যে ই মাইনাস ইএফ ইজ লেস দেন -3 কেটি, কেটি কেটি বাদ গেলে -3 এর থেকে ছোট, তখন কি 1 এর চেয়ে অনেক ছোট হয়ে যাচ্ছে। তাহলে এই অ্যাপ্রক্সিমেশন অনুযায়ী তখন আমরা এটাকে লিখবো এফ বি ই কমা টি ইকুয়ালস টু কি আসতেছে বলো, 1 মাইনাস এক্সপোনেনশিয়াল ই মাইনাস ইএফ বাই কেটি। এই দুইটা বুঝলার বিষয়? হ্যাঁ, জি স্যার।
এটাকে আমি বলতেছি নাম্বার 1, এটাকে বলতেছি নাম্বার 2। এখন আমাদের সেই যে গ্রাফটা আছে না, যে গ্রাফটা ড্র করছি, সেই গ্রাফটা আমরা এখানে আবার নিয়ে আসতেছি। এখানে আমাদের হাফ, এখানে 1, এই হচ্ছে আমাদের ই, এক্সিস হচ্ছে ই, এখানে আছে আমাদের হাফ, এখানে আছে 1, ঠিক আছে। তো আমরা কি জানি, এট এনি গিভেন টেম্পারেচার আমাদের এরকম হবে, রাইট? যে কোনো টেম্পারেচারে এরকম হবে কার্ভটা আমাদের, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে আমাদের এফ অফ ই কমা টি, সেটার ইকুয়েশন। এখন 1 নাম্বারের ইকুয়েশন যেটা, 1 নাম্বার গ্রাফটা দেখা গেছে, এইটা যদি আমি প্লট করি, এটা এরকম হয়, ঠিক আছে। এটা হচ্ছে 1 নাম্বারের গ্রাফ, এক্সপোনেনশিয়াল নেগেটিভ এক্সপোনেন্ট, গ্রাফটা এরকম আসতেছে। 2 নাম্বারের গ্রাফটা এইরকম আসতেছে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বারের গ্রাফ। এখানে এখন আমাদের বিভিন্ন ম্যাথমেটিক্যাল ভ্যালু পুট করে এই গ্রাফ এরকম পাওয়া গেছে, ওকে, ঠিক আছে। এই যে রেঞ্জটা, এই যে রেঞ্জটা, এইটাই হচ্ছে আমাদের 3 kT, ওকে, বুঝতে পারছো? হুম। জি স্যার। এবং আমাদের ফার্মি লেভেলটা এই রেঞ্জের মধ্যেই, বোল্টজম্যান অ্যাপ্রক্সিমেশন অনুযায়ী ফার্মি লেভেলটা এই রেঞ্জের মধ্যে থাকবে, বুঝতে পারছো? তো আমাদের এই টপিক বোঝা গেল। এই টপিকটা কি ছিল আমরা একটু খেয়াল করি, যে ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ ইএফ, ফিজিক্যালি ফার্মি লেভেলটা কি এবং সেটা কোথায় থাকতে পারে, সেটা আমরা দেখলাম। ফার্মি লেভেলটা কোথায় থাকতে পারে, ফার্মি লেভেলটা এই পজিশনের মধ্যে থাকতে পারে, ওকে, জি স্যার। বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, তোমাদের মনে আছে যে এন আই আমাদের ক্যারিয়ার, ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন, এন আই ছিল কি আমাদের, এন আই আমাদের এন আই ছিল কি, ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন, সেইটারও একটা ইকুয়েশন আছে, আমরা সেইটা দেখবো, ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশনের ইকুয়েশনটা কেমন, ঠিক আছে। সহজ কথা, ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন মানে কি, আমি যদি আমার আরো সহজে এক্সপ্লেন করতে চাই, এটা হচ্ছে আসলে নাম্বার অফ ইলেকট্রনস ইন কন্ডাকশন ব্যান্ড at any given temperature, at any given temperature, okay. অদ্ভুত, কলম খালি খুলে যাচ্ছে, সো এই এখন তোমাদের মনে আছে কিনা, আমাদের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম আমরা যখন ড্র করছি, হ্যাঁ, বোল্টজম্যানের অ্যান্সারটা শেষ, অ্যাপ্রক্সিমেশন ইউজ করলাম এবং ফার্মি লেভেলটা ইন বিটুইন অ্যাপ্রক্সিমেশন অনুযায়ী কেমন হয় সেটা দেখলাম। এখন আমরা ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশনের একটা এক্সপ্রেশন বের করতেছি, ঠিক আছে। তো আমরা কি দেখছি, আমাদের কন্ডাকশন ব্যান্ড থাকে, সরি আমাদের ভ্যালেন্স ব্যান্ড থাকে, তারপরে ভ্যালেন্স ব্যান্ডের বেস থাকে, রাইট। আমাদের এখানে থাকে কন্ডাকশন ব্যান্ড, রাইট, নিচে ভ্যালেন্স আর কন্ডাকশন ব্যান্ডের মাঝখানে থাকে ফার্মি লেভেল, রাইট, উপরে আবার কন্ডাকশন ব্যান্ডের টপ অফ কন্ডাকশন ব্যান্ড, গুলো আমরা ডিসকাস করছি। এবং আমরা এখন কন্ডাকশন ব্যান্ডে ফোকাস করি, এগুলো আমাদের আর ফোকাস করতেছি না, কারণ আমাদের ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশনের ডেফিনেশনই আছে কন্ডাকশন ব্যান্ডে আমার যে কয়টা ইলেকট্রন থাকবে, তো আমরা এই জন্য কন্ডাকশন ব্যান্ডে ফোকাস করি। এখন কন্ডাকশন ব্যান্ডে যখন ফোকাস করতেছি আমি, হ্যাঁ সরি, হুম, টেম্পোরারি কেন, টপ অফ দ্য কন্ডাকশন ব্যান্ড,
আমরা এগুলো ডিসকাস করে আসছি, তুমি ক্লাসগুলো কি মিস করে গেছো? আমি কি বলছি, এগুলো এক একটা এনার্জি ব্যান্ড, রাইট? তো ব্যান্ড মানে কি? ব্যান্ড মানে এরকম ব্যান্ড, মানে একটা রেঞ্জ। এর মাঝখানে কি কন্ডাকশন ব্যান্ডের একটা বটম আছে, একটা টপ আছে, ভ্যালেন্স ব্যান্ডের একটা টপ আছে, একটা বটম আছে। কন্ডাকশন ব্যান্ডের বটমটাকে ইসি বলে, টপ একটা থাকে। আমরা এটা কখনো শো করি, কখনো শো করি না। ভ্যালেন্স ব্যান্ডের বটমটাকে কখনো শো করি, কখনো শো করি না। ভ্যালেন্স ব্যান্ডের টপটাকে শো করা, ঠিক আছে? বুঝছো কি? টেম্পোরারি না, দিস ইজ দ্য টপ অফ কন্ডাকশন ব্যান্ড। ভুলে গেছো আমাদের যে এই যে একটা ব্যান্ড স্প্লিট হয়ে এরকম দুইটা ব্যান্ডে ভাগ হইলো, আমরা বলতেছিলাম এইটা এইটা হচ্ছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড, আর এইটা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ড মানে কি? এটা একটা ব্যান্ড তৈরি হয়েছে, তাই না? তার মানে এটার একটা লোয়ার এন্ড আছে, আপার এন্ড আছে, মানে একটা এনার্জির রেঞ্জ। ফর এক্সাম্পল ধরো 1.8 ইলেকট্রন ভোল্ট থেকে 2.5 ইলেকট্রন ভোল্ট একটা রেঞ্জ ছিল। তো এইটা বোঝাইতেছি আমি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কন্ডাকশন ব্যান্ডে কি দেখলাম, যে এরকম একটা প্যারাবোলিক শেপ আসে, এবং আমরা ওই প্যারাবোলার ইয়াও কিন্তু বের করছি, রাইট? এন ই, রাইট? মনে আছে প্যারাবোলিক শেপ? A1 A2 কনস্ট্যান্ট দ্বারা, মনে আছে কিনা? কেউ কোনো রেসপন্স করে না কে? তোমরা কি পড়াশোনা কিছু করতেছো না? ফয়সাল, মুসাদ্দেক, স্যার আমি গত ক্লাস মিস করছি স্যার। এন ই এর এক্সপ্রেশন বের করছিলাম আমরা, মনে আছে? যে আমার ভ্যালেন্স ব্যান্ডেও প্যারাবোলিক শেপ, ভ্যালেন্স ব্যান্ডের জন্য একটা প্যারাবোলিক এক্সপ্রেশন, A1 A2 দুটা ইয়া দ্বারা, বুঝে গেছো? কন্ডাকশন ব্যান্ডের জন্য কি ছিল? এনি এনি ছিল A1 রুট ওভার E মাইনাস ইসি, মনে আছে? ভুলে গেছি সব। এই এক্সপ্রেশন ছিল। আগের ক্লাসটা চেক করো, আপলোডও দেয়া আছে তোমার তোমরা। হ্যাঁ, ডিস্ট্রিবিউশন অফ অ্যালাউড স্টেটস যখন ডিসকাস করছি তখন। আচ্ছা, যাই হোক। তো এবং আমরা কি জানি দেখো তো, যে আমরা জানি যে আমাদের এই যে আগের গ্রাফটা যদি আমি একটু দেখাই, এটা আমার কি ফার্মি লেভেল এখানে, তো কন্ডাকশন ব্যান্ড কি উপরে, কন্ডাকশন ব্যান্ড থেকে ফার্মি লেভেলের দিকে এভাবে নেমে আসে, রাইট? সেটা যদি আমি এখানে শো করি, এই হচ্ছে আমাদের ফার্মি লেভেল, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। তো কন্ডাকশন ব্যান্ড থেকে ফার্মি লেভেলের দিকে এভাবে নেমে আসলে পরবর্তীতে এসে আবার এখানে ভ্যালেন্স ব্যান্ডে চলে যায়, মানে এই শেপটাই আমি এখানে ড্র করতেছি, এই যে শেপটা, রাইট? খেয়াল করছো? জি স্যার। এই শেপটা ফার্মির উপরে কন্ডাকশন ব্যান্ড থাকে। তো এটা কন্ডাকশন ব্যান্ড থেকে এভাবে টার্ন নিয়ে ফার্মিতে এসে ফার্মির নিচে থাকে কি ভ্যালেন্স ব্যান্ড। তো আমার এই গ্রাফে দেখো ফার্মির উপরে হচ্ছে কন্ডাকশন থেকে এসে এই নিচে চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এখন এটা কিসের গ্রাফ? এটা আমাদের এফ ই টি, এই গ্রাফ না? জি স্যার। রাইট? হ্যাঁ, এখন আমাকে বলো তোমরা একটা কথা, এন ইটা কি? এন ই এর ডিনোটেশনটা কি? নাম্বার অফ ইলেকট্রন। হুম, কি? ডেনসিটি অফ স্টেটস নাকি ডেনসিটি অফ স্টেটস না এনি? এনি আমি ডিসকাস করছি না? 5 × 10⁻²২ এটা হচ্ছে পার সেন্টিমিটার কিউব হচ্ছে অ্যাটমিক ডেনসিটি। এবং আমরা বলছি যে চারটা ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনের প্রত্যেকটার জন্য এমন, সো এনি হচ্ছে এত। সো আমার এতগুলো স্টেট আছে, তার মানে কি এটা হচ্ছে স্টেট ডেনসিটি অফ স্টেটস, রাইট? এনি এর এক্স্যাক্টলি, এটা যদি সিলিকন হয়, এক্স্যাক্টলি সিলিকনের জন্য এনি হচ্ছে 4 × 5 × 10⁻22 পার সেন্টিমিটার কিউব। কেউ কোনো কথা বলবে না? হ্যাঁ, সো ডেনসিটি অফ স্টেট। আর এটা কি? এটা হচ্ছে দ্য প্রবাবিলিটি অফ অকুপাইং দিস স্টেটস,
মানে ইলেকট্রন এই স্টেট গুলো অকুপাই করবে এই প্রবাবিলিটিটা কত, ঠিক আছে? এই দুইটা যে এরিয়াটা ইনক্লোজ করবে, দ্যাট মিন্স এই এরিয়াটা হচ্ছে আমাকে দিবে, this area will give me ni, this area will give me ni, তাই না? এতগুলো স্টেট আছে, এর মধ্যে কতগুলো ইলেকট্রন যাওয়ার সম্ভাবনা কেমন? এই দুইটা যদি আমি এই দুইটার ইন্টারসেকশন। কম্বিনেশনে যে এরিয়া, এটা আমাকে কি দিবে আসলে কতগুলো ইলেকট্রন আছে সেখানে, তাই না? জি স্যার। তো এইটার এরিয়া আমি কিভাবে বের করব? এটার এরিয়া তার মানে ইকুয়েশনটা কি, ni is equals to, এখানে আমার ne ফাংশন অফ e, t ইন্টিগ্রেট করব আমি একটা ছোট্ট পোরশন নেই এখান থেকে কেটে, ঠিক আছে? আমি যদি পুরাটা বের করতে চাই, ইন্টিগ্রেশনের প্রিন্সিপাল তো আমরা জানি, ছোট্ট একটা পোরশন নেই ডিই, নিয়ে সেটার জন্য বের করে আলটিমেটলি আমরা ইন্টিগ্রেট করব। তাহলে এখানে ডিই ইন্টিগ্রেট করব কি ইসি থেকে ইটি পর্যন্ত, বুঝলা এইটুকু? জি স্যার। হ্যাঁ, এই ইকুয়েশন আমাকে কি দিবে, ni ইন্ট্রিনসিক। এটা বোঝা গেছে যে ডেনসিটি অফ স্টেট, এবং এটার ডেফিনেশন কি, দ্য প্রবাবিলিটি দ্যাট an state will be occupied, right, by an electron, an energy state will be occupied by an electron, সেটা হচ্ছে FET, আর এটা হচ্ছে আমার ডেনসিটি অফ স্টেট। সো দুইটার কম্বিনেশনে আমার যে এরিয়াটা আসবে, এটা আমার কি দিবে, অ্যাকচুয়ালি এই স্টেটের মধ্যে কতগুলা অকুপাই হয়েছে, তার মানে হোয়াট ইজ দ্য নাম্বার অফ অ্যাভেলেবল ক্যারিয়ার অর ইলেকট্রন এট দ্য কন্ডাকশন ব্যান্ড। এবং আমরা কি জানি, আমরা যদি একটা কোনো কিছুর এরিয়া বের করতে চাই, ওখান থেকে যে কোনো একটা ছোট পোরশন কেটে নিব, ছোট পোরশন কেটে নিলাম, ছোট পোরশনের এরিয়া বের করলাম এবং ওটাকে ইন্টিগ্রেট করলাম, রাইট? আচ্ছা, এখন এই ইকুয়েশনে আমরা কি অলরেডি বললাম যে NE কি, দেখো NE কি এভাবে ডিফাইন করা হয়েছে। সো NE হচ্ছে আমার A1 রুট ওভার E মাইনাস EC ডিভাইডেড বাই FET কি আমরা জানি 1 প্লাস এক্সপোনেনশিয়াল E মাইনাস EF ডিভাইডেড বাই KT, রাইট? ওকে, এটা থাকলো এটার মতো। এখন এইটাকে আমি ইন্টিগ্রেট করব DE ফ্রম EC টু ET। কিছু জিনিস খেয়াল করো, টপিক গুলো কিভাবে খেয়াল করো। আমরা এত আগে কি কথা বলতেছিলাম, আগে আমরা যে টপিক নিয়ে কথা বলছি সেটা ছিল কি আমাদের ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ ইএফ। সেখান থেকে আমরা বোল্টজম্যান অ্যাপ্রক্সিমেশন অফ পিডিএফ আমরা ইউজ না করি আপাতত, যেহেতু এটা লেস ইউজ। বোল্টজম্যান অ্যাপ্রক্সিমেশন অফ ফার্মি ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন ফাংশন নিয়ে ডিসকাস করছি। সেখান থেকে আমরা এই গ্রাফটা এক্সপ্লেন করছি এবং এইটা এক্সপ্লেন করে ফার্মি লেভেলটা কেমন হবে, ঠিক আছে? সহজ কথায় এই টপিকটা কি ছিল, এটা দুইটা টপিক কভার হয়েছে আজকের ক্লাসে। তোমাদের কোশ্চেন সম্পর্কে আইডিয়ার জন্য আমি এগুলো বলতেছি, ঠিক আছে? প্রথমে আমরা কি ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ ইএফ নিয়ে ডিসকাস করছি, এর আগে রিক্যাপ করছি যে আগে কি কি পড়ছি সেটা অন্য কথা। ওকে, তো আমরা ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ ফার্মি লেভেল, এটা একটা টপিক ছিল যেটা এখানে শেষ, ঠিক আছে? এই ফিজিক্যাল সিগনিফিকেন্স এই দুইটাই, আর কিছু না। এরপরে আমরা যেটা বলছি যে বোল্টজম্যান অ্যাপ্রক্সিমেশন অফ ফার্মি ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন ফাংশন, সেটার সাথে গ্রাফটা আসে, সেটা ডিসকাস করছি। এরপরে আমরা কি ডিসকাস করতেছি যে ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন অথবা নাম্বার অফ ইলেকট্রন ইন কন্ডাকশন ব্যান্ড এট এনি গিভেন টেম্পারেচার, সেটা এক্সপ্লেইন করতেছি, ঠিক আছে? সেটা ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশনের একটা এক্সপ্রেশন বের করার চেষ্টা করতেছি আমরা। ওকে, আর ইউ গাইজ উইথ মি, যে তোমরা কি আমার সাথে আসো টপিকে, মানে আমি যেভাবে যাচ্ছি তোমরা সেটা ফলো করতেছো? জি স্যার। হোপফুলি ইয়েস, ঠিক আছে। এখন তোমাদের মনে আছে A1 এর একটা ভ্যালু আছে যেটা আমরা ডিসকাস করছি আগে, মনে আছে তোমাদের? আমাকে একজন বলবা যে A1 এর ভ্যালু কি, বলো আমাকে। আমি আগের ক্লাসে ডিসকাস করছি, তোমরা তো খাতা নিয়ে বসো। হুম হুম তারপর আর
আর কিছু নাই? এইচ কিউ, তোমরা ক্লাস করো না খাতা দেখে? তাহলে বলো, জাস্ট খাতা দেখে বলো, আগের লেকচার থেকে দেখা বলো, এটা মনে রাখার মতো কিছু না। ডিভাইডেড বাই এইচ কিউ নাকি এইচ কিউ, কি বলতেছো? এইচ টু দি পাওয়ার 3, কে বললা এটা? মোসাদ্দেক? তার মানে কি একজনই ক্লাস করতেছে, একজনই ক্লাসের লেখাগুলো লিখে বাকিরা খালি বসে আছো? এনিওয়ে, সো আমরা যদি a1 এর সেই ভ্যালু বসাই এবং এখানে কিছু অ্যাপ্রক্সিমেশন ধরা হয়, কি কি? প্রথম অ্যাপ্রক্সিমেশন ধরা হয় এই ইকুয়েশনেও। এক নাম্বারটা হচ্ছে বোল্টজম্যান অ্যাপ্রক্সিমেশন, সেটা ধরাই হয়। ঠিক আছে, বোল্টজম্যান অ্যাপ্রক্সিমেশন মানে কি? ওই যে আগে যেটা ডিসকাস করে আসলাম ওটা ধরা হয় যে E - CF ইজ গ্রেটার দেন 3KT, গ্রেটার দেন 3KT টা ধরা হয়। ঠিক আছে, E - EF গ্রেটার দেন 3KT। এটা কেন ধরা হয়, গ্রেটার দেনটা কেন ধরা হয় তোমাদের মনে আছে? গ্রাফে গ্রেটার দেন 3KT গ্রাফটা কি কন্ডাকশন ব্যান্ডের সাথে রিলেটেড, ফার্মির উপরে না এটা? জি স্যার। কন্ডাকশন, তো এটা কন্ডাকশন, এই জন্য আমরা অ্যাপ্রক্সিমেশনের এইটা ধরা হয়। এটা প্রথম অ্যাপ্রক্সিমেশন এই ইন্টিগ্রেশন করার সময়। আর সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন হচ্ছে যে ই টপ টেন্ডস টু ইনফিনিটি, মানে এই যে টপ যেটা, এটা হচ্ছে ইনফিনিটিতে যদি পৌঁছায় তাহলে যেটা হবে, আমি ডিরেক্টলি ইকুয়েশনটা লিখতেছি, তাহলে যেটা হবে, তাহলে ni is equals to, বুঝি নাই না, দুইটা একই সাথে ধরতে হয়, এই দুইটা অ্যাপ্রক্সিমেশন ও ইন্টিগ্রেশন করার সময় ধরতে হয়, এবং ওই ইন্টিগ্রেশনটা মাচ মোর কমপ্লেক্স। ঠিক আছে, তো আমরা জাস্ট রেজাল্টটা দেখবো এবং এই রেজাল্ট নিয়ে কাজ করব। ঠিক আছে, 2 পাই mn kt ডিভাইডেড বাই h স্কয়ার টু দি পাওয়ার 3/2 এক্সপোনেনশিয়াল মাইনাস EC মাইনাস EF ডিভাইডেড বাই KT। এই হচ্ছে আমাদের ni এর ইকুয়েশন। এখানে একটা কেন এখানে দেখতেছো না? 2 মাল্টিপ্লাইড উইথ 2 পাই m সাবস্ক্রিপ্ট n মানে হচ্ছে ইফেক্টিভ মাস অফ ইলেকট্রন, KT ডিভাইডেড বাই h স্কয়ার পাওয়ার 3/2 এক্সপোনেনশিয়াল মাইনাস EC মাইনাস EF ডিভাইডেড বাই KT। মেক সেন্স? কারণ আমাদের ইকুয়েশনে কি ছিল, ইনফিনিটি ছিল টপ এবং নিচে ছিল মানে এই যে ইকুয়েশনের এনার্জি ইটা, এটা কি দ্বারা রিপ্লেস হবে? ইসি দ্বারা রিপ্লেস হবে। এবং আমরা কি দেখছি, এই অ্যাপ্রক্সিমেশন যদি ধরা হয় তাহলে কি হয়, এক্সপোনেনশিয়াল মাইনাস আকারে থাকে। এই যে এখানে আমরা যেটা দেখছি, এই যে এক্সপোনেনশিয়াল মাইনাস আকারে, এই যে এখানে দেখো, এই যে এটা, এই যে এক্সপোনেনশিয়াল মাইনাস ই মাইনাস ইএফ ডিভাইডেড বাই কেটি, এটা থাকবে। এখানে ই এর জায়গায় ইসি আসবে, কেন আসবে? কারণ ইন্টিগ্রেট করতেছি ইসি থেকে ইনফিনিটি, সো এই এনার্জি ইটা ইসি দ্বারা রিপ্লেস হবে। তাই হচ্ছে আমাদের এখানে দেখো এক্সপোনেনশিয়াল মাইনাস ইসি মাইনাস ইএফ বাই কেটি, এই কনস্ট্যান্টটা ঝামেলা, এইটার ক্যালকুলেশনটাই ডিফিকাল্ট। সো আমরা এইটা মনে রাখবো। ঠিক আছে, ইন্টিগ্রেশন ওই পর্যন্ত দেখে এইটা, ওই ইন্টিগ্রেশন করা সম্ভব, বাট ওটা যদি অ্যাটেম্প করি তাহলে আসলে ওইটা 2 লেকচারে চলে যাবে। সো আমরা ওই ইন্টিগ্রেশনে ফোকাস না করি, আমরা এইটুকু তো বুঝছি এটা কিভাবে আসছে, বুঝছি না এই পোরশনটুকু? জি স্যার। হ্যাঁ, এবং এই বাকিটা হচ্ছে এইটাই, তুমি যদি ভ্যালু বসায় তারপরে একটা জেড কনস্ট্যান্ট ধরে করো তাহলে এরকম আসবে। ঠিক আছে, আচ্ছা, তো আমি একটু সামারাইজ করি আমরা আসলে কি কি করলাম এখানে। এই এনার্জি ব্যান্ড মডেলের যে 3টা প্রিন্সিপাল আছে, 3টা প্রিন্সিপাল থেকে আমি বেশ কিছু জিনিস ডিসকাস করছি। আমি কি কি করছি আমি একটু সামারাইজ করি, কেমন? সো প্রথমে যে জিনিসটা করছি, আমরা প্রথমে হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ অ্যালাউড স্টেট নিয়ে কথা বলছি। ঠিক আছে, ডিস্ট্রিবিউশন অফ অ্যালাউড স্টেট নিয়ে কথা বললে আমরা এরকম একটা আইডিয়া পাইছি, রাইট? যে আমাদের এরকম ইডি আছে,
ইভি আছে, তারপরে আমরা দেখছি আমাদের ইসি আছে, তারপরে আমরা দেখছি আমাদের ই টি আছে, আরেকটা আছে আমরা ই নট বলছি একটা, যেটা হচ্ছে আউট অফ দা ক্রিস্টাল। ঠিক আছে, এইরকম একটা ডিস্ট্রিবিউশন অফ এনার্জি নিয়ে আমরা কথা বলছি, রাইট? আচ্ছা, এরপরে আমি কি বলতেছি, এরপরে আমি বলতেছি যে ডিস্ট্রিবিউশন, সরি, এগুলো হচ্ছে অ্যালাউড স্টেটস, দিজ আর দ্য অ্যালাউড স্টেটস, যেটা ছিল প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি ছিল? ডিস্ট্রিবিউশন অফ অ্যালাউড স্টেটস। সো আমি যদি এই বরাবর এনার্জি নেই, এক্সিস বরাবর এনার্জি, এবং এই বরাবর হচ্ছে ডেনসিটি অফ স্টেটস নেই, তখন আমি কি দেখছি যে ডিস্ট্রিবিউশন অফ এনার্জি স্টেটসটা ব্যালেন্স এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এভাবে, রাইট? এবং কন্ডাকশন এবং টপ অফ দ্য ইয়ার মধ্যে এভাবে আছে, এবং এই জায়গাটা কমপ্লিকেটেড, এটা আমরা ডটেড দিয়ে দেখাইছি, এটা আমরা শো করি না, রাইট? দিজ আর দ্য টেকঅ্যাওয়েজ। যারা এই ক্লাসগুলো আগের গুলো করছো, এটাতে ফোকাস করো, তাহলে মোটামুটি বুঝতে পারবে আমরা আসলে কি কি করছি। প্রথম পয়েন্ট ছিল আমাদের এই যে স্টেট গুলো, অ্যালাউড স্টেট, দিজ আর দ্য অ্যালাউড স্টেট দ্যাট উই হ্যাভ ইন আ সেমিকন্ডাক্টর। ওকে, এন্ড ডিস্ট্রিবিউশন অফ অ্যালাউড স্টেট হচ্ছে আমাদের এরকম। আমরা যদি এ এক্সিস বরাবর ডেনসিটি অফ স্টেটস নেই এবং এ এক্সিস বরাবর এনার্জি নেই, তাহলে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এরকম। ঠিক আছে? আচ্ছা, এরপর আমি কি দেখছি? এরপরে আমি দেখছি যে আমাদের কন্ডাকশন থেকে ব্যালেন্স ব্যান্ডে আমার এখানে মাঝখানে একটা কোথাও ফার্মি লেভেল আছে, সেই ইন্ট্রিনসিকের জন্য এখানে ফার্মি লেভেল আছে। কন্ডাকশন থেকে ব্যালেন্সে আমাদের ফার্মি লেভেলটা এইভাবে আসে, রাইট? এরকম একটা গ্রাফ দেখছি। এটা কিসের গ্রাফ ছিল? ফাংশন অফ ইটি, রাইট? এটা ফার্মি ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন ছিল। তোমরা কি এখনো আছো আমার সাথে? বুঝতেছো? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, ওকে, গুড, ভেরি গুড। আচ্ছা, সো এই যে ডিস্ট্রিবিউশন অফ অ্যালাউড স্টেটস, এটা আমার কি ছিল? এটা অ্যাকচুয়ালি ওই যে আমার এনই এর ডিস্ট্রিবিউশনটা ছিল, যেটা আমাদের ছিল কত, এই যে আমাদের, যাই হোক, এনই এর ডিস্ট্রিবিউশন ছিল, যেটা রিপ্রেজেন্ট করতো কি 4 × 5 × 10⁻22 এটা যেটা রিপ্রেজেন্ট করতো, ওইটার মানে এতগুলো স্টেট এভাবে ডিস্ট্রিবিউটেড হবে, এই আইডিয়াটা আমরা এখান থেকে পাইছিলাম। যাই হোক, তো এখান থেকে এটা কি ছিল আমাদের ফার্স্ট পয়েন্টে আমি পাইছি এই যে স্ট্রেট লাইন গুলো, সেকেন্ড পয়েন্টে আমি এই যে প্যারাবোলিক শেপ দুইটার আইডিয়া পাইছি। থার্ড পয়েন্ট যেটা, যে হোয়াট ফ্র্যাকশন অফ দিস স্টেটস আর অকুপাইড, সেটা পাইছি আমি এই যে এখান থেকে, এই ফার্মি ডাইরাক্ট থেকে, ফার্মি ডাইরাক্ট এই ডিস্ট্রিবিউশন ফাংশন থেকে আমি 3 নাম্বার পয়েন্ট, যেটা 3 নাম্বার পয়েন্ট কি ছিল? হোয়াট ফ্র্যাকশন ইজ অকুপাইড। এখানে ফ্র্যাকশন থেকে কিন্তু বোঝা যায় প্রবাবিলিটি। এখানে আমরা দেখতেছি কন্ডাকশন ব্যান্ডের এই যে এই ফ্র্যাকশন অনুযায়ী বাড়তেছে, কন্ডাকশন ব্যান্ডের এই ফ্র্যাকশন অনুযায়ী কমতেছে। এরপর আমরা কি করছি? এখানে আমরা একটা এরিয়া বের করছি, রাইট? একটা স্মল এরিয়া নিচ্ছি ডিই, নিয়ে সেটাকে ইন্টিগ্রেট করছি কি ইসি থেকে ইটি পর্যন্ত। ইন্টিগ্রেট করে আমি কি পাইছি? এন আই পাইছি, রাইট? জি স্যার। এবং এন আই এর একটা এক্সপ্রেশন পাইছি, সেটা কি আমাদের এন ই এফ ই কমা টি ডিই, আরে দূর, দাঁড়াও, বিই ডিই, এটা কি হচ্ছে আমরা ইসি থেকে ই টপ পর্যন্ত। এখানে দুইটা অ্যাপ্রক্সিমেশন ধরা হয়েছে। এক নাম্বার হচ্ছে অবশ্যই বোলসম্যান অ্যাপ্রক্সিমেশন, আর সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনটা কি ধরা হয়েছে এখানে? সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনটা লেস দ্যান, টপ হচ্ছে টেন্স টু ইনফিনিটি ধরে আমরা এনআই এর যে এক্সপ্রেশনটা পাইছি সেটা দাঁড়াইছে কিছুটা এরকম, রাইট? এনআই ইকুয়ালস টু 2 পাই এম এন কেটি ডিভাইডেড বাই এইচ স্কয়ার, এটার পাওয়ার হচ্ছে 3/2 এক্সপোনেনশিয়াল মাইনাস ইসি মাইনাস ইএফ বাই কেটি। ওকে, সো এই হচ্ছে আমাদের টেক অ্যাওয়ে, যে আমরা এই এনার্জি ব্যান্ড মডেল থেকে দিজ আর দ্য থিংস দ্যাট উই লার্ন। এই পর্যন্ত কি তোমরা আমার সাথে আছো? জি স্যার। ওকে, আমি একটু সামারাইজ করে দিলাম তোমাদের যাতে জিনিসটা বুঝতে সহজ হয়। কেমন? জি স্যার। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যেটা করবো, এখন আমরা একটা ইন্টারেস্টিং জিনিস করবো, সেটা হচ্ছে আমি বলছিলাম যে আমাদের টার্গেট হচ্ছে ইএফ এর জন্য একটা এক্সপ্রেশন নেব, এবং ইএফ এর লোকেশনটা কোথায় সেটা নিয়ে আরেকটু ডিটেলস আলোচনা করব। ইএফ এর লোকেশন একটা আমরা মানে বাই ডিফল্ট কিন্তু জানি যে সে হচ্ছে ইসি আর ইভি এর মাঝখানে থাকবে। তো কেন মাঝখানে থাকবে এই লোকেশনটা এক্সপ্লেইন করব। ঠিক আছে, তো আমাদের কথা হচ্ছে যে লোকেশন অফ ইএফ। এখন আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ফার্মি লেভেলের লোকেশনের ইয়ে করা। তার আগে
আচ্ছা, তার আগে না আমি জাস্ট একটা জিনিস তোমাদের এখানে দেখাই। এনআই, এটার তো আমরা ইকুয়েশন বের করছি, রাইট? এনআই এর ইকুয়েশন কি ছিল আমরা আবারও লিখি এখানে, যে তোমরা যদি আমার সাথে সাথে লিখো, দেখো বারবার লিখতে লিখতে কিন্তু এটা এগুলো তোমার অটোমেটিক্যালি তুমি বুঝতে পারবা যে কি হচ্ছে আসলে এবং তোমরা যদি ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে পড়াশোনা করো, এই ইকুয়েশন গুলো সমানে আসবে। তখন যদি এই ইকুয়েশন গুলো কি রিপ্রেজেন্ট করে এইটুকু জানলেই না, বুঝতে পারছো? আচ্ছা, এনআই হচ্ছে ইসি থেকে ইটি, এনই এফ ই টি ডিই। রাইট? আচ্ছা, এটা কি ইলেকট্রন কনসেন্ট্রেশন, রাইট? এটা কি প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন এট এনি টেম্পারেচার টি। আমি যদি হোল কনসেন্ট্রেশন বের করতে চাই, পিআই, হোল কনসেন্ট্রেশনটা কি হবে বলো তো? ইবি থেকে ইভি, রাইট? হোল কোথায় থাকে? ভ্যালেন্স ব্যান্ডে। এই ইলেকট্রন গুলো যে চলে গেল, ওগুলাই তো হোল তৈরি করে গেল না? জি স্যার। হ্যাঁ, ইলেকট্রন গুলো যে চলে গেল সেগুলো কি আমাদের ভ্যালেন্স ব্যান্ডে হোল তৈরি করে গেল। তো আমি এবং আমাদের আমরা কি জানি যে ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এনআই ইকুয়ালস টু পিআই, এটা আমরা জানি না? এবং আই মানে যেহেতু ইন্ট্রিনসিক, তো এটা মানে কি ট্রু, দিস ইজ ট্রু, রাইট? জি স্যার। যে কয়টা ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে গেছে, ঠিক সেই কয়টা ইলেকট্রনই আমার, সেই কয়টা হোলই তৈরি হয়েছে কিসে? কন্ডাকশন ব্যান্ডে, রাইট? জি স্যার। আচ্ছা, সো ইবি থেকে ইভি, এখানেও ডেনসিটি স্টেট এনই। দেখো, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন, তার মানে প্রবাবিলিটি অফ নট ফাইন্ডিং অ্যান ইলেকট্রন কি হবে? 1 মাইনাস এফইটি, প্রবাবিলিটি ডেফিনেশন অনুযায়ী, জি স্যার। রাইট? হ্যাঁ, অবশ্যই স্যার। ওকে। সো দিস ইজ carrier concentration in conduction band, this is whole concentration in valence band. আমরা কি দেখছি ক্যারিয়ার কনসেন্ট্রেশনের এক্সপ্রেশনটা কেমন? আমাদের ni, বলো ni ইকুয়ালস টু কত? 2 পাই। ni ইকুয়ালস টু 2 pi kt, right, divided by h স্কয়ার। স্কয়ার, h স্কয়ার না? জি স্যার, এস স্কয়ার। বলো, আমাকে হেল্প করো একজন, h স্কয়ার। এটা 3/2 নাই? 3/2 এক্সপোনেনশিয়াল মাইনাস ইসি মাইনাস ইএফ বাই কেটি। এই হচ্ছে আমাদের এনআই। সো এখান থেকে আমরা পিআইটাও ডিরাইভ করতে পারি। দেখো, পিআইটাও সিমিলারলি আমরা বের করতে পারি। আমরা 2 পাই, এখানে এমএন আছে, রাইট? মিস করে গেছি। সো 2 পাই এমএন এর জায়গায় কি হবে? এম পি, তাই না? কেটি ডিভাইডেড বাই এইচ স্কয়ার। দেখো, এখানে একটা হলে আরেকটা খুব সহজেই বের করা যায়, ইন্টিগ্রেশনের দরকার নেই, ইন্টিগ্রেশন ছাড়াই আমি বের করতে পারি, রাইট? এক্সপোনেনশিয়াল মাইনাস ইএফ মাইনাস ইভি ডিভাইডেড বাই কেটি, ঠিক আছে? একটা ছিল বলতেছি, দাঁড়াও, আমি কি জানি এনার্জি ব্যান্ডের সবচেয়ে বড় কে? ইসি, এরপর কে? ইএফ, তারপরে আমাদের ইভি, তাই না? তো এখানে কি আসছে? ইসি মাইনাস ইএফ আসছে, মানে বড়টা থেকে ছোটটা বাদ দিয়েছে। এই ক্ষেত্রে আমি ইভি মাইনাস ইএফ করতে পারবো না, কারণ তাহলে নেগেটিভ এনার্জি আসবে। নেগেটিভ এনার্জি বলে কোনো এনার্জি নাই, পজিটিভ এনার্জি রাখতে হবে। সো বড়টাকে আগে রাখবো। সো যেহেতু ফার্মি এনার্জি বেশি ব্যালেন্স এনার্জি থেকে, ইএফ মাইনাস ইভি। এখন দেখো খুব সহজে বোঝা যাচ্ছে। 2 পাই mn এর জায়গায় mp হয়েছে, কেটি কেটির মতো আছে, h স্কয়ার মতো আছে, 3/2 আগের মতোই আছে, এক্সপোনেনশিয়ালও আগের মতো আছে, মাইনাসও আগের মতো আছে। এনার্জি ডিফারেন্সটা আগে যেটা ছিল বড় মাইনাস ছোট, এবারও বড় মাইনাস ছোট আসছে। কিন্তু যেহেতু আমাদের পিআই, তার মানে কি ভ্যালেন্স ব্যান্ডেরটা আসবে ডিভাইডেড বাই কেটি, বুঝতে পারছো? জি স্যার।
রাইট? কারো কোনো কনফিউশন এখানে? না কারো যদি কোনো কনফিউশন না থাকে, আচ্ছা তোমাদের আরেকটা ছোট্ট জিনিস আমি একটু বলতে চাই, দিস ইজ আউট অফ কনটেক্সট, যেটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এটা কন্টিনিউ করতেছি পরে, আমি জাস্ট ছোট্ট একটা জিনিস বলবো। আমরা আমাদের গ্রাফ কি দেখছি, এই বরাবর এনার্জি, আর এই বরাবর আমি যদি এফ, আচ্ছা এই বরাবর না, আমাদের গ্রাফ আমরা দেখছি এই যে গ্রাফটা এরকম হয়, এটা আমাদের ক্রি গ্রাফ, এটা হচ্ছে এফ ই কমা টি, রাইট? এটা হচ্ছে হাফ, হাফ পয়েন্টটা হচ্ছে এটা। এই গ্রাফটা এটা হচ্ছে 1 মাইনাস এফ ই কমা টি, তাই না? এক থেকে বিয়োগ দিলে এরকম গ্রাফ হবে। এটা থেকে আরো কোনো কনফিউশন আছে? না এটা হচ্ছে 1, সো এই পয়েন্ট দিলে 1 মাইনাস 1 0, তার মানে এখান থেকে শুরু হবে, রাইট? এই পয়েন্টে হচ্ছে 0, সো আলটিমেটলি এই গ্রাফটা কি 1 থেকে বিয়োগ দিলে এরকম হবে। মিরর হয়ে বোঝা যাবে, গেছে? হুম, মিরর টাইপের হয়ে যাবে স্যার। হ্যাঁ মিরর টাইপের গ্রাফ হচ্ছে, ঠিক আছে? তো এটা জাস্ট একটু আমরা মাথায় রাখি, এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। আচ্ছা, তো আমি তোমাদের কি বললাম যে এনআই পাইছি আমরা, পিআই পাইছি আমরা, রাইট? এখন আমরা কি জানি, এনআই ইকুয়ালস টু পিআই না ইন্ট্রিনসিকের জন্য? জি স্যার। এনআই ইকুয়ালস টু পিআই কিনা? সো আমরা বলতে পারি না যে এনআই পিআই দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়ালস টু এনআই স্কয়ার, বলা যায়? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি দেখো তো, এনআই পিআই দুইটার ভ্যালু যদি আমরা বসাই, তাহলে জিনিসটা কি হয় দেখো, 2 2 গুণ হয়ে হয় 4, রাইট? জি স্যার। এই 2 পাই কেটি ডিভাইডেড বাই এইচ স্কয়ার, এইটা কি, এই পোরশনটা 3/2 ছিল, এইটা স্কয়ার হবে, তাই না? তাহলে 3/2, হ্যাঁ mn টা বাইরে রাখতেছি, কারণ mn mp তো আলাদা, বলতেছি কমন যেটা আছে সেটা নিছি, জি স্যার। nip গুণ করছি না আমরা, কমনটা নিছি, ঠিক আছে? সো এখানে কিউব হবে, রাইট? 3/2 ছিল, স্কয়ার হলো, তাহলে কিউব না? জি স্যার, 2 2 কাটাবে। ঠিক আছে, এখন আমার সাথে কি আছে, mn mp, রাইট? জি স্যার। ওকে, এটাকে আমরা, এটা পাওয়ার 3/2 আছে, এবং এক্সপোনেনশিয়াল দুইটা যদি ক্যালকুলেট করো, আলটিমেটলি থাকবে তোমার মাইনাস ইসি মাইনাস ইভি ডিভাইডেড বাই কেটি, এটা থাকবে। ইএফ ইএফ কাটাকাটি চলে যাবে, বুঝছো? তোমরা ক্যালকুলেট করে দেখো, ওকে? স্যার মাঝখানে একটা থাকবে না, এক্সপোনেনশিয়াল এর আগে মাইনাস? কোনটা? না স্যার, ঠিক আছে। এক্সপোনেনশিয়াল ক্যালকুলেশনটা কইরো, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। দুইটাতে এক্সপোনেনশিয়াল মাল্টিপ্লাই আকারে হবে, তো ই টু দি পাওয়ার এ ই টু দি পাওয়ার বি এরকম হবে, জি স্যার। ওইখান থেকে এ টু দি পাওয়ার এ প্লাস বি করে আলটিমেটলি এটা থাকবে, বুঝছো? জি স্যার, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন এখানে আরেকটা জিনিস আমি সহজের জন্য করি, এই যে কনস্ট্যান্টটা আছে না, এই যে এটা, এই টার্মটা, জি স্যার। এইটারে আমি এনসি দ্বারা প্রকাশ করব, একটা কনস্ট্যান্ট, আর এইটারে আমি এনভি দ্বারা প্রকাশ করব, বুঝতে পারছো কোনটুকুরে? এই 2 আর এক্সপোনেনশিয়াল পার্ট বাদে যেটুকু আছে সেটাকে এনসি আর এনভি দ্বারা প্রকাশ করব, ওকে? ঠিক আছে, ক্যালকুলেশন যাতে সহজ হয়। তাহলে আমাদের এখানে কি হচ্ছে দেখি আমরা, তাহলে এটা ইকুয়ালস টু কি, এনআই পিআই ইকুয়ালস টু এনআই স্কয়ার, রাইট? ফর ইন্ট্রিনসিক 4, এই যে পুরাটা, এটা আসলে কি, এটা আমার এনসি এনভি না, আমি যদি কনস্ট্যান্ট আকারে ধরি? জি স্যার। এবং এক্সপোনেনশিয়াল এই যে ইসি মাইনাস ইভি, এটা কি আসলে এনার্জি গ্যাপ না আমাদের? জি স্যার। বাই কেটি। আচ্ছা, এখান থেকে আমি যদি এনআই বের করি, এনআই এটা কি আসে? রুট ওভার, মানে 2 রুট ওভার
এনে আসলে আমাদের আচ্ছা রুট ওভার এনসি এনভি, এই 4টাকে মানে 2 কে আমরা এক্সপোনেনশিয়ালের উপরে নিতে পারি। সো আমাদের কি আসে এক্সপোনেনশিয়াল মাইনাস ইজি বাই 2 কেটি, এভাবে লেখা যায়, রাইট? জি স্যার। এভাবে লিখতে পারি। জি স্যার। ওই এটা কোন জায়গাটা বুঝলে না বলো? দেখো আমি বলি, এই যে এখানে দেখো এনআই পাইছি না আমরা 2, এটা হ্যাঁ এনআই পাইছি কিনা? পাইছি। আচ্ছা এনআই যদি এটা পাই, এই যে এখানে যে কনস্ট্যান্ট আছে এক্সপোনেনশিয়াল আর 2 বাদ দিয়ে যেটা আছে, এটারে আমরা এনসি একটা কনস্ট্যান্ট ধরতেছি। আর এখানেও পিআই এর এই 2 আর এক্সপোনেনশিয়াল বাদ দিয়ে যেটা আছে এটারে আমরা এনভি কনস্ট্যান্ট ধরতেছি। তো ওইটাই লিখছি আমরা। সো এনআই পিআই দুটো মাল্টিপ্লাই করছি, দুইটা মাল্টিপ্লাই করলে যে টার্মটা আছে এটা কি তাহলে এনসি আর এনভি এর মাল্টিপ্লিকেশন, রাইট? কারো কোনো কোশ্চেন আছে এখানে? কিছু বলো না কেন? আরে খালি ওই 2টা নিয়ে একটু কনফিউশন। 2টা মনে হচ্ছে ইজির সাথে যাওয়া উচিত। এখানে 2 আসবে, সরি এখানে একটা 2 আসবে, এখানে 2 থাকবে। ঠিক আছে, এক্সপোনেনশিয়ালের পাওয়ার যেটা এক্সপোনেনশিয়াল রুট করলে ধরো e টু দি পাওয়ার a আছে, এটা রুট করছি, তার মানে কি e টু দি পাওয়ার a এটার হাফ। জি স্যার। e টু দি পাওয়ার a বাই ঠিক আছে, ঠিক ঠিক আছে, আছে, ঠিক আছে। এখানে 2টা থাকবে, সরি। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, Okay. এখন আমি কি করব, এটা একটা কনস্ট্যান্ট না? হুম, জি স্যার। এইখানে তো কোনো টেম্পারেচার মানে এটারে আমি একটা কনস্ট্যান্ট আকারে রাখতেছি, ঠিক আছে? টেম্পারেচার যদিও এখানে আছে, একটা টেম্পারেচারের প্যারামিটার আছে, ঠিক আছে, কিন্তু এই টেম্পারেচারের প্যারামিটারটা খুব ছোট হয়ে যায়, যার জন্য এই কনস্ট্যান্টের ভিতরে টেম্পারেচারটারে নেগলিজিবল ধরা হয়, কনস্ট্যান্ট আকারেই ধরা হয়। বুঝতেছো কি বলতেছি? এই 2 পাই কে এইচ কাট স্কয়ার এরা ডমিনেট করে, বুঝতে পারছো? জি স্যার। টেম্পারেচার ডমিনেট করে না, তো এগুলারে কনস্ট্যান্ট আকারে ঢোকাই দেওয়া হয়েছে এই জন্য। আচ্ছা স্যার। ঠিক আছে, আচ্ছা এখন আমি এই দুই পাশে যদি লগ নেই, তো লগ এনআই এক্সপোনেনশিয়াল উঠে যাবে। ইকুয়ালস টু, হ্যাঁ আমার লগ এটা একটা কনস্ট্যান্ট বলতেছি বি ধরো, তাহলে লগ বি মাইনাস ইজি বাই 2 কেটি। 2 কেটি, রাইট? ঠিক আছে, জি স্যার। রাইট? আচ্ছা ঠিক আছে, এইটুকু। ওইটা স্যার গুণ আকারে হবে তো স্যার, ওই যে মাইনাস কোনটা? মাইনাস ইজি বাই 2 কেটি লগ হ্যাঁ বি এর সাথে। বুঝি নাই, সরি। লগ বি এর সাথে মাইনাস ইজি বাই 2 কেটি, এটা স্যার গুণ আকারে না স্যার? কি আকারে? মাল্টিপল আকারে। মাল্টিপল আকারে কেন? আমি বলি লগ এ বি আছে, এটাতে কি লেখা যায়? লগ লগ এ প্লাস বি, লগ এ প্লাস প্লাস লগ বি। লগ বি। এখন লগ আর এক্সপোনেনশিয়াল তো কাটা, ও তো এটা থাকবে শুধু। জি ঠিক স্যার, আছে, ঠিক আছে। ওকে। তাহলে এখন দেখো, আমি যদি এইটা ওয়াই এক্সিস এ নেই, ওয়াই ইকুয়ালস টু এবং 1/t রে এক্স এক্সিস এ বসাই, মাইনাস এম এক্স প্লাস সি একটা ইকুয়েশন দাঁড় করাইতে পারি না? এখানে এম কি আমার মাইনাস সিজি বাই 2k, 2 কেটি। রাইট? জি স্যার। হ্যাঁ, আচ্ছা তার মানে আমার এই যে গ্রাফ, যেখানে হচ্ছে এন আই যদি আমি লগারিদমিক স্কেলে নেই এবং এই বরাবর যদি আমি 1/t নেই, তাহলে আমাদের গ্রাফ গুলো কি এরকম আসবে? স্ট্রেট লাইন আছে। জি স্যার। স্ট্রেট লাইন এবং কি নেগেটিভ স্লপ, রাইট? জি স্যার। রাইট?
তো আমরা যে গ্রাফটা পড়ে আসছি সেটা কি এনআই লগারিদমিক স্কেলে এবং 1000/t ছিল, রাইট? জি স্যার। হ্যাঁ, তো সিমিলার গ্রাফ আসবে আমাদের, বোঝা গেছে? জি স্যার, বোঝা গেছে। ওই গ্রাফের এক্সপ্লেনেশন আমি এখান থেকে পাইলাম। জি স্যার, পাওয়া যাবে। তো এটা আমাদের কি কি টপিক গেল? ইন্ট্রিনজিক ক্যারিয়ার কনসেন্ট্রেশনের যে গ্রাফটা আছে, তোমরা তোমাদের স্লাইড দেয়া আছে না? হ্যাঁ, জি স্যার, দিয়েছিলেন। স্লাইডে দেখো, ওই যে বলছিলাম না যে আমরা এটা এক্সপ্লেন করব, সেই এক্সপ্লেনেশন গেল এটা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, কিভাবে শুরু করছি আমরা খেয়াল করো। এনআই পিআই সেখান থেকে আমরা এইভাবে এক্সপ্লেন করছি, ঠিক আছে? জি স্যার। ওকে, টাইটেল বলতে আমাদের ইন্ট্রিনজিক ক্যারিয়ার কনসেন্ট্রেশনের যে গ্রাফ সেটা এক্সপ্লেন করলাম আমরা, অথবা বলতে পারো ডেসক্রাইব দ্য বিহেভিয়ার অফ ইন্ট্রিনজিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন। না, বিহেভিয়ার হবে না, এটা বলতে পারো যে মানে ডিরেক্ট জাস্ট সহজ হিসাব, যে আমি এই যে গ্রাফটা যেটা এক্সপ্লেইন দ্য ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন কার্ভ, বুঝতে পারছো? সরি, লোকেশন না, লোকেশন তো আমাদের আগে শেষ হয়ে গেছে। লোকেশন বলতে আমরা ফার্মি লেভেল লোকেশনের কথা বলছি, ওটা এখন আমি চিন্তা করতেছি একটু পরে। আগে আমরা এই গ্রাফের এক্সপ্লেনেশন দেখলাম, এখন আমরা যেটা দেখবো যে ফার্মির এক্সপ্রেশন দেখবো, এরপরে ফার্মি লেভেলের লোকেশন নিয়ে কথা বলবো, বুঝছো? মেবি ফার্মি লেভেলের লোকেশন নিয়ে আজকে কথা বলার সময় হবে না। ফার্মি লেভেলের লোকেশন নিয়ে আমি আর একটু ক্লাসের শুরুতে ঠান্ডা মাথায় বলতে চাই, কারণ এখানে একটু বোঝার বিষয় আছে, বুঝছো? জি স্যার। তো আজকে এর আগের টপিক কি ছিল? এর আগের টপিক ছিল আমাদের, রিক্যাপ করছি, কি কি পড়ছি সেটা রিক্যাপ করছি, ঠিক আছে? এর আগে কি পড়ছি? এর আগে এই যে এটা বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন, ওকে? জি স্যার। ঠিক আছে, এবং এখান থেকে আমাদের এনআই এর একটা এক্সপ্রেশন, এগুলো তো আমরা অলরেডি ডিসকাস করছি। আর এটা হচ্ছে আমাদের যে ক্যারিয়ার কনসেন্ট্রেশনের যে গ্রাফ সেটা এক্সপ্লেন করলাম। এক্সপ্লেইন দ্য উইথ নেসেসারি diagram and equation explain the intrinsic carrier concentration curve with respect to time, ঠিক আছে? অথবা if you plot intrinsic carrier concentration and inverse of temperature, the curve will be linear, explain this, বোঝা গেছে? জি স্যার। তো আশা করি বুঝতে পারছো, কোশ্চেন গুলো এরকমই হবে যে explain the intrinsic carrier concentration curve or explain or if you plot intrinsic carrier concentration versus inverse of temperature for intrinsic semiconductor like silicon, then you will get a straight line with negative slope অথবা a straight line. Describe this using necessary diagrams and equation. বোঝা গেছে কি ধরনের কোশ্চেন? না, এটা তখন তুমি ডিরেক্ট এখান থেকে আসতে পারো, ঠিক আছে? তুমি ডিরেক্ট এখান থেকে আসতে পারো, হ্যাঁ, এনআইপিআই এখান থেকে নিতে পারো ডিরেক্ট, ওকে? বাট এই ক্ষেত্রে তুমি যখন যদি বলা হয় যে আই মিন, অথবা তুমি আরেকটা কাজও করতে পারো যে এনআইটা খুব সহজে তো দেখানো যায়, রাইট? এনআইটা ওইখান থেকে দেখাতে পারো, এটা তো খুব সহজ, এই ডায়াগ্রাম। জি স্যার। এনআইটা তো এই ডায়াগ্রাম থেকে আসতেছে, রাইট? আমাদের এই যে ডেনসিটি স্টেট আছে আর কি ফার্মি ডাইরাক ডিস্ট্রিবিউশন ফাংশন আছে, এই দুইটার এনসার্কেলড এরিয়া হচ্ছে আমার কি দিবে? ইন্ট্রিনজিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন, তাই না? কন্ডাকশন ব্যান্ডে কতগুলো ইলেকট্রন আছে, এইটাই ইকুয়েশন থেকে আসছে। এই ডায়াগ্রামটা দিয়ে দিলে মোর কনভিনিয়েন্ট, না দিলেও ওকে ফাইন। ডায়াগ্রামটা দিলে সুবিধা হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ দিস ইফ ইউ পুট দ্য ডায়াগ্রাম। I mean, this is clear যে আমার কন্ডাকশন ব্যান্ডে
স্টেট আছে, ডেনসিটি অফ স্টেট হচ্ছে এটা, এবং আমি গ্রাফ দেখছি হচ্ছে কি আমাদের ফার্মি ডাইরেক্ট হচ্ছে এরকম। তো দুইটার এনসার্কেলড এরিয়া তার মানে হচ্ছে কন্ডাকশন থেকে টপ, এবং এই দুইটার মাল্টিপ্লিকেশন হবে এবং আমি একটা স্মল সেগমেন্ট নিয়ে সেটা ইন্টিগ্রেট করবো। ইউ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ দিস if you remember the diagram. But if you forget the diagram, if you just start writing with the equation, then it's okay, you will get mark, but it's preferable that you draw the diagram first. ঠিক আছে? Okay. এখন আমি যেটা বলতেছি যে so this topic is clear. Any question? না। আর আমি তোমাদের বলি এভাবে, মানে আমাদের যেহেতু ইকুয়েশন যেদিন থাকতেছে ওই দিন আমি এভাবে ক্লাস নিলে বেশি কনভিনিয়েন্ট হয় না, কারণ আমার বোর্ডে আসলে প্রচুর সময় লেগে যায় ইকুয়েশন লিখতে গেলে। জি স্যার, এবার সুবিধা হয়, বুঝতে সুবিধা। এটাতে সুবিধা হয়, রাইট? ওকে, এটা আমার জন্য সুবিধা, কারণ বোর্ডে লিখতে গেলে মাউস ধরে আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, সো আমরা এখন কি করব, আমরা যেটা করবো যে ইএফ এর একটা এক্সপ্রেশন বের করবো, ফার্মি লেভেলের জাস্ট এক্সপ্রেশন, ছোট্ট জিনিস, জাস্ট ছোট্ট জিনিস এটা। আমি তো একটা টপিক বাদ দিচ্ছি, আমি ইয়াটা ডিসকাস করতে যাচ্ছি, ওটা ভুল খেয়াল নাই, কি বলে ওই যে ইএফ এর লোকেশনটা ডিসকাস করবো, ওইটা একটু ফ্রেশ মাথা লাগবে এই জন্য। বাট ইএফ এর এক্সপ্রেশনটা আমরা দেখি। ওকে, ইএফ এর এক্সপ্রেশন আমরা শুরু করবো সহজ, এনআই ইকুয়ালস টু পিআই। এখান থেকে এনআই পিআই এর এক্সপ্রেশন আমরা জানি, রাইট? জি স্যার। এনসি এক্সপোনেনশিয়াল মাইনাস ইসি মাইনাস ইএফ বাই কেটি, রাইট? এটা, এবং আরেকটা কি, পিআই হচ্ছে এনভি এক্সপোনেনশিয়াল মাইনাস বলো ইএফ মাইনাস ইভি, রাইট? জি স্যার। ডিভাইডেড বাই কেটি। ওকে, আচ্ছা, সো এখান থেকে আমরা এনসি বাই এনভি রাখি, তাহলে আমাদের দুটো এক্সপোনেনশিয়াল বিয়োগ হবে, রাইট? এক্সপোনেনশিয়াল মাইনাস, আচ্ছা আমরা মাইনাসটা ভিতরে নিয়ে নেই, ক্যালকুলেশন সুবিধা হবে, মাইনাস ইএফ প্লাস ইভি ডিভাইডেড বাই কেটি, রাইট? জি স্যার। মাইনাস, তাই না? নিচে ছিল, ভাগ ছিল, মানে আমাদের ই টু দি পাওয়ার এ বাই ই টু দি পাওয়ার বি যদি হয়, তাহলে আমরা কি ই টু দি পাওয়ার এ মাইনাস বি লিখতে পারি, তাই না? জি স্যার। তো সেটাই করতেছি আমরা, মাইনাস এটা আসবে তখন যে মাইনাস ইসি প্লাস ইএফ ইএফ বাই কেটি, রাইট? জি স্যার। আচ্ছা, সো এটা থাকলো এরকম। সো এক্সপোনেনশিয়াল আমাদের এখানে কি আসতেছে, কেটি যদি আমি নেই তাহলে মাইনাস ইএফ প্লাস ইভি মাইনাস মাইনাসে প্লাস ইসি প্লাস মাইনাসে মাইনাস ইএফ, রাইট? জি স্যার। এখানে থাকতেছে এনসি বাই এন ভি। এটা কখন ট্রু বলো তো? ইন্ট্রিনসিক না? হ্যাঁ, এটা ট্রু কখন? ইন্ট্রিনসিক এর জন্য, তাই না? আচ্ছা, এখন আমি যদি উভয় পক্ষে লন নেই, এনসি বাই এনভি, সো আমার এই লন আর এই এক্সপোনেন্ট কি হবে, কাটাকাটি, রাইট? জি স্যার। সো আলটিমেটলি থাকতেছে কি এখানে, ইসি প্লাস ইভি মাইনাস 2EF ডিভাইডেড বাই কেটি। কেটি। আচ্ছা, সো কেটিটাকে যদি এই পাশে নিয়ে আসি, কেটি লন এনসি বাই এনভি ইকুয়ালস টু ইসি প্লাস ইভি মাইনাস 2EF। এখান থেকে যদি আমি ইএফ রাখি শুধু, ইসি প্লাস ইভি বাই 2 মাইনাস হাফ অফ কেটি লন এনসি বাই এনভি, রাইট? ঠিক আছে এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা, এখান থেকে ইসি প্লাস ই বাই 2 মাইনাস এই হাফটারে কি আমরা এখানে থেকে সরাই এখানে নিতে পারি না? জি স্যার। লন, তখন কি হবে,
KT ln root over NC by NB NB, right? জি স্যার এখন root over NC by NB this is very negligible. So আমাদের EF is approximately EC plus EV by 2 এবং আমরা সেটা জানি, রাইট? জি স্যার প্রমাণ আমরা কি হয়েছে জানি যে আমাদের ইন্ট্রিনসিক মানে কি, ডোপিং যখন নাই, ইন্ট্রিনসিকের জন্য ফার্মি লেভেল ইসি আর ইভি এর মাঝখানে থাকে, মাঝে থাকে রাইট? সো এটাই হচ্ছে আমাদের ইন্ট্রিনসিকের জন্য এক্সপ্রেশন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। জি স্যার ওকে ওকে, আল্লাহ হাফেজ। কারো কোনো কোশ্চেন? ওসাদ কিছু বলবা? ওকে, আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে আল্লাহ হাফেজ।